এই লেকচারে আমরা জোন প্লেটের কয়েকটি বিশেষ টপিক সম্বন্ধে আলোচনা করব। যেমন হচ্ছে যে অ্যাকশন অফ এ জোন প্লেট, অর্থাৎ জোন প্লেট ঠিক কীভাবে কাজ করে এবং তার ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন করব। এবং আমরা আগে লেকচারে যেটা বলেছিলাম যে জোন প্লেটের মাল্টিপল ফোসাই থাকে, সেই ব্যাপারে একটু আলোচনা করব। এবং জোন প্লেট এবং কনভেক্স লেন্সের একটা তুলনামূলক যে আম, বিষয়গুলো যেগুলো রয়েছে, অর্থাৎ তাদের যে একটা রিলেটিভ কম্প্যারিজন যেটা, সেইটা আমরা আলোচনা করব। তো আমরা আগে একবার দেখিনি যে একটা জোন প্লেট ঠিক কীভাবে কাজ করে। তো তার জন্য আমরা আগে একটা যে ফিগার দেখিয়েছিলাম সেই ফিগারের একটা হেল্প নেব। ফিগারটা আমরা দেখে নিই। এই যে এখানে ফিগার 7.14টা তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে এস যেটা আছে, এস কি? এস হচ্ছে একটা সোর্স, অর্থাৎ এখান থেকে আলোটা এসে পড়ছে, এস হচ্ছে সোর্স। আর জোন প্লেটের একটা পার্টিকুলার সেকশন আমরা এখানে দেখিয়েছি। যেমন কি এই যে পার্টিকুলার এই অংশটা, এটা হচ্ছে জোন প্লেটের একটা পার্টিকুলার সেকশন। এইবারে পি যেটা আছে, পি বিন্দুতে এখানে যে রেগুলো যেগুলো আছে, এই রেগুলো এসে পড়ে, এসে পি বিন্দুতে এসে পড়ছে। সুতরাং এইটা হচ্ছে যে পি বিন্দু, যেখানে রেগুলো জোন প্লেটের মধ্যে আসার পরে পি বিন্দুতে এসে মিলিত হচ্ছে। এবং এই পোর্শনটা হচ্ছে একটা জোন প্লেটের একটা অংশ বিশেষ। এখানে OM1, OM2, OM3 এগুলো হচ্ছে জোন প্লেটের এক একটা জোনের ব্যাসার্ধ। তো এই ফিগারটা আমরা কিন্তু অলরেডি আগের যে লেকচার, সেই লেকচারে আমরা আলোচনা করেছি। এবং এখানে আরেকটা যেটা দেখার বিষয়, সেটা হচ্ছে যে সোর্সের দূরত্ব। আমরা যদি জোন প্লেট থেকে সোর্সের দূরত্ব যদি বলি, তাহলে সেটাকে আমরা এই স্মল এ বলছি। আবার এই জোন প্লেট থেকে যেটা হচ্ছে স্ক্রিন পি, মানে পি বিন্দুতে আমরা কতটা এফেক্ট পড়ছে সেটা দেখছি। সুতরাং এই যে স্ক্রিনের দূরত্বটা হচ্ছে স্মল বি। তাহলে এই ব্যাপারগুলো আমরা এখানে কাজে লাগাবো। এখন আমরা চলে আসি আমাদের যে বিষয়বস্তু যেটা রয়েছে, যেটা হচ্ছে অ্যাকশন অফ এ জোন প্লেট, সেই বিষয়বস্তুতে আমরা চলে আসি। তো আমরা আগেই বলেছি যে আমরা জোন প্লেটের একটা সেকশন আমরা বেসিক্যালি এখানে দেখাচ্ছি, একটা পার্টিকুলার সেকশন, যেখানে এস হচ্ছে লাইট সোর্স এবং লাইট সোর্সটা জোন প্লেট থেকে স্মল এ দূরত্বে রয়েছে। আর পয়েন্ট পি যেটা আছে, সেই পয়েন্ট পিটা কোথায় রয়েছে না একটা স্ক্রিনে রয়েছে। সেই স্ক্রিনটা জোন প্লেট থেকে কতটা দূরত্বে রয়েছে, সেই স্ক্রিনটা জোন প্লেট থেকে স্মল বি পরিমাণ দূরত্বে রয়েছে। অর্থাৎ জোন প্লেট থেকে সোর্সের দূরত্ব হচ্ছে স্মল এ এবং জোন প্লেট থেকে স্ক্রিনের দূরত্ব হচ্ছে স্মল বি। অ্যাজ কম্পেয়ার টু দ্য রেডি অফ দ্য জোনস, আমরা জোনসের রেডিয়াসগুলো তো অলরেডি দেখালাম একটু আগে ছবিতে, যেটা হচ্ছে OM1, OM2। এগুলো হচ্ছে যে এক একটা জোনের রেডিয়াস। দ্য ডিস্টেন্স অফ সোর্স ফ্রম দ্য জোন প্লেট ইজ এক্সট্রিমলি লার্জ। মানে যেটা হচ্ছে যে আমরা যদি জোন প্লেটগুলোর রেডিয়াসগুলো যদি দেখি, তাহলে এই রেডিয়াসগুলোর ভ্যালু কিন্তু খুব কম। আমাদের মাথায় রাখতে হবে এই জোন প্লেটের যে রেডিয়াস যেগুলো আছে, এগুলো মানে ল্যামডার যে অর্ডার, ওয়েভলেংথের যে অর্ডার যেটা হয়, মোটামুটি সেই অর্ডারেই কিন্তু এই রেডিয়াসগুলো করা থাকে। তার মানে এই যে জোন প্লেটের রেডিয়াসের ভ্যালুগুলো কিন্তু খুব কম। আমরা যদি ভিজিবল ওয়েভলেংথের কথা যদি ভাবি, মানে 400 থেকে হয়তো 500, 600 এই ন্যানোমিটার এই অর্ডারে থাকছে। মানে বোঝাই যাচ্ছে যে জোন প্লেটের যে রেডিয়াসগুলো, এক একটা জোনের যে রেডিয়াস যেগুলো, তার ভ্যালুগুলো কিন্তু খুব কম। দ্য ডিস্টেন্স অফ দ্য সোর্স ফ্রম দ্য জোন প্লেট ইজ এক্সট্রিমলি লার্জ, মানে সেই রেডিয়াসের সঙ্গে আমরা যদি তুলনা করি, তাহলে এই যে স্মলের দূরত্বটা, মানে সোর্সটা যতটা দূরত্বে রয়েছে, সেটা কিন্তু মানে তুলনামূলকভাবে এই রেডিয়াসের সঙ্গে তুলনা করলে অনেকটা বেশি দূরত্বে রয়েছে। অ্যান্ড উই ক্যান টেক অ্যাপ্রক্সিমেশন অ্যাজ SO ইজ ইকুয়াল টু SM1 ইজ ইকুয়াল টু SM2 ইজ ইকুয়াল টু A। আমরা ছবিতে আরেকবার দেখিনি এটা কেন আমরা বললাম। এখানে ছবিতে তোমরা দেখো যে SO, ও বিন্দুটা তোমরা আশা করি লক্ষ্য করেছো। ও বিন্দুটা কোন জায়গায় আছে? এটা হচ্ছে ও বিন্দুটা। তাহলে এস থেকে ও বিন্দুর দূরত্ব কত না স্মল এ। এবারে ও থেকে M1 এর যে দূরত্বটা, সেটা হচ্ছে নেগলিজিবল, মানে
মানে এস ওর যদি স্মল এ দূরত্ব হয় তাহলে তার তুলনায় ও এম ওয়ান বা ও এম টু বা ও এম থ্রি এগুলো হচ্ছে নেগলিজিবল। এই কারণে বলা হচ্ছে যে এস থেকে ও এর দূরত্ব এবং এস থেকে এম ওয়ানের দূরত্ব বা এস থেকে এম টুর দূরত্ব এরা সবগুলোই হচ্ছে একই। এটার কিন্তু কোনো ভ্যারিয়েশন আমরা পাচ্ছি না, এই কারণেই পাচ্ছি না যেহেতু ও এম ওয়ান ও এম টু এদের যে ভ্যালু যেগুলো সেই ভ্যালুগুলো ফিউ হান্ড্রেড ন্যানোমিটার অর্ডারের হবে। এই কারণে যে এফেক্টিভলি আমরা যেটা বলতে পারি যে এস ও ইজ ইকুয়াল টু এস এম ওয়ান ইজ ইকুয়াল টু এস এম টু ইজ অফ দি অর্ডার অফ স্মল এ। এরা এরা সবাই হচ্ছে যে স্মল এর সঙ্গে সমান। তাহলে আমরা এইখানে এই অ্যাপ্রক্সিমেশনটা আমরা করলাম। এইবারে আমরা যেটা বলছি যে দ্য পজিশন অফ দ্য স্ক্রিন ইজ চোজেন সাচ দ্যাট দ্য লাইট রেজ রিচিং অ্যাট পি ফ্রম সাকসেসিভ জোনস হ্যাভ এ পাথ ডিফারেন্স λ/2। এখন পি বিন্দুতে এই যে লাইটগুলো মানে জোন প্লেট থেকে বেরিয়ে মিলিত হচ্ছে, এখন এই যে প্রত্যেকটা জোন থেকে যখন বেরোচ্ছে তখন সাকসেসিভ জোন অর্থাৎ অল্টারনেট জোনের মধ্যে পাথ ডিফারেন্সটা λ/2 রাখা হয়। জোন প্লেট কিন্তু সেইভাবেই বানানো হয়, আমরা এর আগে এই ব্যাপারটা সম্বন্ধে কিন্তু অলরেডি বলেছি যে দুটো সাকসেসিভ জোনের মধ্য থেকে যখন লাইটটা বেরোবে তখন তাদের মধ্যেকার পাথ ডিফারেন্সটা হবে λ/2। এখন ফ্রম দ্য জিওমেট্রি থেকে আমরা কি লিখতে পারি যে এস ও প্লাস ওপি ইজ ইকুয়াল টু এ প্লাস বি। এখানে এসও আর ওপি মানে কি? এসও মানে হচ্ছে সোর্সের দূরত্ব, ওপি মানে হচ্ছে ইমেজের দূরত্ব। আমরা জানি সোর্সের দূরত্ব সমান হচ্ছে স্মল এ, ইমেজের দূরত্ব হচ্ছে স্মল বি। তাহলে এসও প্লাস ওপি সমান হবে এ প্লাস বি। এইবার এস এম ওয়ান প্লাস এম ওয়ান পি এইটা সমান কত হবে? এস এম ওয়ান প্লাস এম ওয়ান পি। এটা আমরা এইভাবে লিখছি যে এস এম ওয়ান ইজ ইকুয়াল টু এস ও, কারণ একটু আগে আমরা যেটা পড়লাম আমরা এই অ্যাপ্রক্সিমেশন একটা করেছি যে এস ও ইকুয়াল টু এস এম ওয়ান ইজ ইকুয়াল টু স্মল এ। তাহলে এইখানে যেটা এস এম ওয়ান যেটা আছে এই এস এম ওয়ানের জায়গাতে আমরা কি লিখেছি? এস ও লিখেছি। এস এম ওয়ানের জায়গাতে মানে ইন প্লেস অফ এস এম ওয়ান এই জায়গায় আমি এস ও লিখলাম। এইবারে দেখো যে এম ওয়ান পি, এই এম ওয়ান পিটাকে আমরা লিখছি ওপি প্লাস λ/2। এটা কেন হচ্ছে একবার দেখে নিতে হবে যে এম ওয়ান পি, এম ওয়ান পি মানে কোনটা? মানে দেখো ছবিতে এম ওয়ান হচ্ছে এই বিন্দুটা, এইটা হচ্ছে এম ওয়ান। তাহলে এম ওয়ান থেকে শুরু করে পি পর্যন্ত যে দূরত্বটা সেটা কতটা হবে? এম ওয়ান থেকে পি পর্যন্ত দূরত্ব যেটা এখানে বলা হয়েছে সেটা আমরা এইভাবে বলছি যে ওপি, এই যে নিচের যে লিনিয়ার দূরত্ব যেটা আছে এই ওপি, এই দূরত্বটা তো আছেই, মানে ওপি এই যে এম ওয়ান পির যে দূরত্বটা সেটা নিশ্চয়ই ওপির থেকে সামান্য বেশি, কিছুটা বেশি, কিন্তু কতটা বেশি এটা আমরা এইভাবে পাবো যে ওপি এই দূরত্বটা তো আছেই প্লাস পাথ ডিফারেন্স হবে। কারণ কি, আমি যদি এইভাবে যদি ভাবি এস থেকে রে অফ লাইটটা ও থেকে পাস করে সরাসরি পিতে গিয়ে পৌঁছচ্ছে এবং আরেকটা লাইট বিম কি হচ্ছে এস থেকে এম ওয়ান গিয়ে এম ওয়ান থেকে পিতে যাচ্ছে, মানে বেসিক্যালি দুটো আলাদা জোন থেকে যাচ্ছে। আমরা একটু আগে কি বললাম যে দুটো সাকসেসিভ জোনের মধ্যে পাথ ডিফারেন্স কতটা হবে? λ/2 হবে। তাই যদি হয় তাহলে কি হচ্ছে যে এম ওয়ান পিটাকে আমরা এইভাবে লিখছি যে এম ওয়ান পি এটা সমান এই যে ওপি, যেটা ওপিটা তো রইল, ওপি তো রয়েছে, তার সঙ্গে এক্সট্রা কত যোগ করছি? λ/2 আমি এক্সট্রা যোগ করলাম। কেন λ/2 যোগ করলাম? তার কারণটা হচ্ছে যে এই এক্সট্রা যেটা হচ্ছে যে দুটো আলাদা জোন থেকে লাইটটা যাওয়ার জন্য λ/2 পাথ ডিফারেন্স হচ্ছে। তাহলে এই কারণে একে ওপি প্লাস λ/2 লেখা হয়েছে। এখন এসও প্লাস ওপি সমান আমরা অলরেডি আগের লাইনেই দেখালাম যে স্মল এ প্লাস স্মল বি, এটা হচ্ছে স্মল এ প্লাস স্মল বি। তাহলে কি হচ্ছে যে এস এম ওয়ান প্লাস এম ওয়ান পি এটা আমাদের হয়ে গেল যে এ প্লাস বি প্লাস λ/2। তাহলে আমরা যেটা পেলাম এস এম ওয়ান প্লাস এম ওয়ান পি ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস λ/2। তোমরা ছবিতে আরেকবার দেখে নাও যে এস এম ওয়ান প্লাস এম ওয়ান পি এটার মানেটা কি। বেসিক্যালি দেখো এস এম ওয়ান আর এম ওয়ান পি মানে কি, রে অফ লাইটটা এস এম ওয়ান পথে গেল,
জোন প্লেটের উপর পড়লো, পড়ে M1P পথে স্ক্রিনে এসে পড়লো। সেই SM1 প্লাস M1P এই ভ্যালুটার মান হচ্ছে A প্লাস বি প্লাস λ/2। λ/2 টার্মটা এসেছে এই কারণেই, আমরা যদি SOP এই ডাইরেক্ট রেটার কথা যদি ভাবি, তাহলে তার থেকে এক্সট্রা λ/2 পাথ ডিফারেন্স ইম্পোজ হয়েছে। তাহলে SM1 প্লাস M1P এটা সমান যদি A প্লাস বি প্লাস λ/2 হয়, তাহলে SM2P কত হবে? অর্থাৎ তার ঠিক পরের যে রে অফ লাইটটা, SM1P যে রে অফ লাইট, তার ঠিক পরের রে অফ লাইটটা হচ্ছে SM2P। তাহলে সেই যে SM2 প্লাস M2P সমান কত হবে? SM2 প্লাস M2P যেটা হবে সেটা হচ্ছে A প্লাস বি প্লাস 2 ইন্টু λ/2। কারণ কি, এটা তো ঠিক তার পরের রেটা, প্রত্যেকটা জোনের মধ্যে λ/2 পাথ রিফারেন্স। তাহলে পরের রে অফ লাইটটা কনসিডার করলে 2 ইন্টু λ/2 হবে, তারপরে রে অফ লাইটটা কনসিডার করলে A প্লাস বি প্লাস 3 ইন্টু λ/2 হবে। এইভাবে সাকসেসিভলি কিন্তু বেড়ে বেড়ে যাবে। এখন আমরা একটা সমকোণী ত্রিভুজ SOM1 নিলাম। SOM1 কোন ত্রিভুজটা আমরা আরেকবার দেখে নিই। এখানে দেখো, ছবিতে দেখো SOM1, অর্থাৎ প্রথম রে অফ লাইট যেটা আছে SM1 সেই লাইটটা, এবং ডাইরেক্ট রে SO যেটা আছে, এই পুরো SOM1 এই তিনটেকে নিয়ে একটা সমকোণী ত্রিভুজ আমরা কল্পনা করছি। এই সমকোণী ত্রিভুজের কয়েকটা দূরত্ব আমরা জানি, যেমন SO এটা সমান হচ্ছে স্মল a, OM1 এটা হচ্ছে রেডিয়াস অফ দ্য ফার্স্ট জোন, দ্যাট ইজ R1। SM1 এর মানটা আমরা জানি না, সেই মানটা আমরা বের করতে পারবো। তাহলে আমরা লিখলাম যে SM1 স্কোয়ার ইজ ইকুয়াল টু SO স্কোয়ার প্লাস M1O স্কোয়ার। এখন এই ভ্যালুগুলো আমাদের জানা, SO সমান আগেই বললাম A, M1O সমান হচ্ছে R1, তাহলে SM1 সমান হচ্ছে A স্কোয়ার প্লাস R1 স্কোয়ার টু দি পাওয়ার হাফ। A কমন নিলে 1 প্লাস R1 স্কোয়ার বাই A স্কোয়ার টু দি পাওয়ার হাফ হবে। যেহেতু A এর মানটা R1 এর থেকে অনেক বেশি, তাই এই যে সিরিজ যেটা আছে সেই সিরিজটাকে আমরা শুধুমাত্র প্রথম টার্মটা নিয়ে ছেড়ে দিতে পারি, অর্থাৎ A ইন্টু 1 প্লাস R1 স্কোয়ার বাই 2A স্কোয়ার। বাকি টার্মগুলো খুব ছোট হওয়ার জন্য নিচ্ছি না। তাহলে SM1 সমান হলো A প্লাস R1 স্কোয়ার বাই 2A। SM1 এর মানটা আমরা যেভাবে বের করলাম, ওই একই রকম আরেকটা ত্রিভুজ যদি আমরা কনসিডার করতাম, যে ত্রিভুজটা হতো, ছবিতে আরেকবার বলে দিই, OM1P। OM1P এই ত্রিভুজটা থেকে আমরা ঠিক একইভাবে দেখাতে পারতাম যে M1P সমান হচ্ছে B প্লাস R1 স্কোয়ার বাই 2B, যেখানে B হচ্ছে ইমেজের দূরত্ব। তাহলে SM1 এবং M1P এর মানটা পেলাম এখান থেকে আমরা। এইবার আমরা যেটা করছি যে এই যে SM1 এবং M1P এর মানটা কোন ইকুয়েশনে বসাবো? এই যে আমরা একটু আগেই যে একটা ইকুয়েশন ডিরাইভ করেছি যে SM1 এবং M1P এর যোগফল, SM1 প্লাস M1P সমান হচ্ছে A প্লাস বি প্লাস λ/2, অর্থাৎ ইকুয়েশন 7.18 যে ইকুয়েশন যেটা আছে, এই ইকুয়েশনে আমরা যদি লেফট হ্যান্ড সাইডে SM1 প্লাস M1Pর মানটা বসাই এবং যদি আমরা সিম্পলিফিকেশান যদি করি, তাহলে আমরা যেটা দেখাতে পারবো সেটা হচ্ছে এইটা। এখানে দেখো যে বাঁ দিকে লেফট হ্যান্ড সাইডে এই মানগুলো আমরা বসিয়েছি, SM1 এবং M1P এর মানটা আমরা সিম্পলিফিকেশান করছি। সিম্পলিফিকেশান করে যেটা আমরা দেখাতে পারলাম, যেটা হচ্ছে R1 স্কোয়ার ইন্টু 1/A প্লাস 1/B ইজ ইকুয়াল টু ল্যামডা। একইভাবে আমরা যেটা পরের রে অফ লাইট যেটা আছে, অর্থাৎ 7.19 ইকুয়েশান SM2 প্লাস M2P যেটা ছিল A প্লাস বি ইন্টু A প্লাস বি প্লাস 2 ইন্টু λ/2, পরের যে ইকুয়েশান যেটা, সেই পরের ইকুয়েশান থেকে একইভাবে আমরা দেখাতে পারতাম R2 স্কোয়ার ইন্টু 1/A প্লাস 1/B ইজ ইকুয়াল টু 2 ল্যামডা। এইভাবে আমরা যদি পরপর বিভিন্ন রে অফ লাইটসের কথা ভাবি, তাহলে এনতম যে রে অফ লাইট তার ক্ষেত্রে আমরা যেটা পেতাম সেটা হচ্ছে RN স্কোয়ার ইন্টু 1 প্লাস A প্লাস 1/B ইজ ইকুয়াল টু n ল্যামডা, অথবা 1/A প্লাস 1/B ইজ ইকুয়াল টু n ল্যামডা বাই RN স্কোয়ার। এরকম একটা ইকুয়েশন আমরা ডিরাইভ করতে পারতাম। আচ্ছা, এইবারে আমরা যেটা করছি যে এখন এই অবস্থাতে এই জোন প্লেটের সঙ্গে একটা কনভার্জিং ডিভাইস, যেমন কনভেক্স লেন্স,
এর একটা তুলনা করছি এবং আমরা দেখেছিলাম যে কনভেক্স লেন্সের ক্ষেত্রে বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব এবং ফোকাস দূরত্ব এই তিনটে মিলে একটা ইকুয়েশন ছিল। যে ইকুয়েশনটা আমরা হায়ার সেকেন্ডারিতে পড়েছিলাম, এই ইকুয়েশনটা ছিল এরকম যে 1/v মাইনাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। এটা সাইন কনভেনশন অনুসারে করা হয়েছিল। ঠিক একই সাইন কনভেনশন অনুসারে আমরা যদি বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্বের কথা ভাবি, যেটা আমরা যদি যেটা জোন প্লেট যেটা আছে সেটাকে একটা অরিজিনে বসানো যদি ধরে 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 যদি থাকি, তাহলে সোর্সটা থাকছে রে অফ লাইটটা যেদিকে আসছে তার ঠিক বাঁ দিকে, ইমেজটা তৈরি হচ্ছে রে অফ লাইটটা যে ডিরেকশনে যাচ্ছে সেই দিকে। সেই দিকটা যদি আমরা পজিটিভ ধরি, তাহলে সোর্সের যে অবস্থান সেটাকে আমরা নেগেটিভ ধরবো। তাহলে আমরা লেন্সের ক্ষেত্রে যেমন লিখেছিলাম 1/v মাইনাস 1/u ইজ ইকুয়াল টু 1/f, এখানে একই সাইন কনভেনশন ব্যবহার করে আমরা ঠিক আগে যে ইকুয়েশনটাকে ডিরাইভ করলাম, অর্থাৎ 1/a প্লাস 1/b ইজ ইকুয়াল টু এন ল্যামডা বাই আর এন স্কোয়ার, সেই একই ইকুয়েশনকে উইথ সাইন কনভেনশন করে আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে 1/b প্লাস মাইনাস 1/a ইজ ইকুয়াল টু এন ল্যামডা বাই আর এন স্কোয়ার। এই যে ইকুয়েশনটা আমরা যেটা ডিরাইভ করলাম এটা হচ্ছে যে ফ্রম কম্পারিজন উইথ দ্য কনভেক্স লেন্স অ্যান্ড ইউজিং দ্য সাইন কনভেনশন। তাহলে কি হচ্ছে, এই যে ইকুয়েশনটা থেকে আমরা যেটা বুঝতে পারছি যে দাস এ জোন প্লেট বিহেভস লাইক এ কনভার্জিং লেন্স অফ ফোকাল লেংথ এফ এন ইজ ইকুয়াল টু আর এন স্কোয়ার বাই এন ল্যামডা। এই ফোকাল লেংথের কথা আমরা এই কারণে বলছি, তোমরা যদি ইকুয়েশনটার যদি দেখো ইকুয়েশন 7.23, তাহলে দেখো যে ডান দিকে রাইট হ্যান্ড সাইডে আছে এন ল্যামডা বাই আর এন স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি 1/f হিসাবে। 1/f হিসেবে যদি লিখি তাহলে এফ এর ভ্যালু কত হবে, আর এন স্কোয়ার বাই এন ল্যামডা হবে। এই এফ এন হচ্ছে ফোকাল লেংথ। তাহলে জোন প্লেট হচ্ছে একটা কনভার্জিং লেন্সের মতন বিহেভ করে, যার ফোকাল লেংথের মান হচ্ছে আর এন স্কোয়ার বাই এন ল্যামডা। এবং এই এফ এর যে এক্সপ্রেশন থেকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ফোকাল লেংথ অফ দ্য জোন প্লেট কার উপর নির্ভর করে, না একটা হচ্ছে যে নাম্বার অফ জোনস, কারণ কি এখানে দেখো এন বলে একটা টার্ম রয়েছে, মানে যতগুলো নাম্বার অফ জোন থাকবে তার উপর এফএনের একটা ভ্যালু ডিপেন্ড করবে। এবং সেই সঙ্গে যেটা মানে যে বিষয়ের উপর নির্ভর করবে সেটা হচ্ছে ল্যামডা, অর্থাৎ ওয়েভলেংথ অফ লাইট, কারণ রাইট হ্যান্ড সাইডের এক্সপ্রেশনে দেখো ল্যামডা রয়েছে। তাহলে ফোকাল লেংথ অফ দ্য জোন প্লেট দুটো ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করছে, নাম্বার অফ জোনস আর একটা হচ্ছে যে ওয়েভলেংথ অফ দ্য লাইট ইউজড। এ দুটো হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এরপরে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে মাল্টিপল ফোসাই অফ জোন প্লেট। এ জোন প্লেট হ্যাজ এ মাল্টিপল ফোসাই, অর্থাৎ এর একটা ফোকাস থাকে না, অনেকগুলো ফোকাস থাকে। ইন অর্ডার টু প্রুভ দিস, টেকিং অ্যান অবজেক্ট অ্যাট ইনফিনিটি, দ্যাট ইজ স্মল এ ইজ ইকুয়াল টু ইনফিনিটি আমরা ধরে নিলাম। আমরা ধরে নিচ্ছি যে সোর্স হচ্ছে ইনফিনিটি দূরত্বে রয়েছে, এর মান হচ্ছে ইনফিনিটি। তাহলে আমরা একটু আগেই যে ইকুয়েশনটাকে ডিরাইভ করেছিলাম যে 1/b মাইনাস 1/a ইজ ইকুয়াল টু এন ল্যামডা বাই আর এন স্কোয়ার, এখানে এ এর মান যদি আমরা ইনফিনিটি করে দিই তাহলে দেখা যাচ্ছে যে লেফট হ্যান্ড সাইডের যে সেকেন্ড যে এক্সপ্রেশন আছে 1/a অর্থাৎ 1/ইনফিনিটি সেটা হচ্ছে 0। তাহলে আলটিমেটলি আমরা যে ইকুয়েশনটা পাবো সেটা হচ্ছে 1/b ইজ ইকুয়াল টু এন ল্যামডা বাই আর এন স্কোয়ার, এই ইকুয়েশান আমরা পাবো। তাহলে আর এন স্কোয়ারের ভ্যালু আমরা সেখান থেকে পাবো 1/b সমান যদি এন ল্যামডা বাই আর এন স্কোয়ার, তাহলে আর এন স্কোয়ার সমান হবে বি ইন্টু এন ইন্টু ল্যামডা। এটা হচ্ছে রেডিয়াস অফ এ পার্টিকুলার জোনের এক্সপ্রেশন। আর এন স্কোয়ার মানে হচ্ছে এনতম জোন, এনতম জোনের রেডিয়াসের এক্সপ্রেশন হচ্ছে আর এন স্কোয়ার ইজ ইকুয়াল টু বি এন ইন্টু ল্যামডা। এখন nth জোনের এরিয়া আমরা কিভাবে ক্যালকুলেট করব, আমরা যখন জোন প্লেটের কনসেপ্ট যখন দিয়েছিলাম তখন আমরা বলেছিলাম যে nth জোনের এরিয়া বলতে যেটা বোঝায় যে এনতম যেটা সার্কেল যেটা রয়েছে এবং n-1th যে সার্কেল রয়েছে তারা যে অ্যানুলার রিজিয়নটাকে কভার করে রাখছে সেটাই হচ্ছে যে nth জোনের এরিয়া। তাহলে এন জোনের এরিয়াটাকে আমরা যদি এন যদি বলি তাহলে এটাকে আমরা লিখতে পাবো যে পাই ইন্টু আর এন স্কোয়ার মাইনাস পাই আর এন মাইনাস 1 স্কোয়ার। এখন আর এন স্কোয়ারের ভ্যালু তো আমরা অলরেডি এখান থেকে বের করলাম যে আর এন স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে বি এন ইন্টু ল্যামডা। তাহলে সেই ভ্যালুটা আমরা যদি বসাই আর এন স্কোয়ার ইজ ইকুয়াল টু বি এন ইন্টু ল্যামডা, তাহলে আমরা পাবো যে আর এন মাইনাস ওয়ান স্কোয়ার সমান হবে বি ইন্টু এন মাইনাস 1 ইন্টু ল্যামডা। তাহলে এই ইকুয়েশানে আমরা যদি
এই আর এন স্কোয়ারের এই ভ্যালুটাকে যদি আমরা কাজে লাগাই তাহলে এ এন অর্থাৎ রেডিয়াসের মানটা বের করতে পারবো এবং যার মান হবে পাই ইন্টু ল্যামডা ইন্টু বি। এইটা হচ্ছে nth জোনের এরিয়ার ভ্যালু। Since the object is at infinity, the light rays will be parallel to principal axis and the image will be formed at the principal focus at a distance small b is equal to rn square by n lambda from the zone plate। আমরা যেহেতু ধরে নিচ্ছি যে লাইট রেসটা প্যারালালি এসে পড়ছে জোন প্লেটের উপরে, তাহলে যে জোন প্লেট থেকে লাইটটা বেরোবার পর ফোকাসে গিয়ে মিলিত হবে এবং ইমেজের দূরত্ব হবে বি এবং বি এর মান হচ্ছে কত না আর এন স্কোয়ার বাই এন ল্যামডা, যেটা আমরা এখান থেকে অলরেডি বলেছি, কারণ আর এন স্কোয়ার ইজ ইকুয়াল টু বি এন ল্যামডা, তাহলে বি সমান হবে আর এন স্কোয়ার বাই এন ল্যামডা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফোকাস দূরত্বের মান হচ্ছে আর এন স্কোয়ার বাই এন ল্যামডা। এখন আমরা ইফ উই টেক এ পয়েন্ট P3 at a distance b/3 from the zone plate somewhere in between O and P। এবারে বিষয়টা একটু ভালো করে বুঝতে হবে। আমরা আবার ছবিটা দেখাই, যে ছবিটার সাহায্যে আমরা এই লেকচারের বিষয়বস্তুটা আলোচনা করছি। যে এইখানে আমরা যেটা বলতে চাইছি যে এবি হচ্ছে জোন প্লেটের একটা অংশবিশেষ। এস হচ্ছে সোর্স, এস সোর্স থেকে আলোটা জোন প্লেটের উপরে পড়ে পি বিন্দুতে মিলিত হয়ে ইমেজটা তৈরি করছে। পি বিন্দুটা কতটা দূরত্বে আছে জোন প্লেট থেকে? স্মল বি পরিমাণ দূরত্বে আছে। এবং আমরা ধরে নিই যে এই লাইট বিমগুলো যেগুলো পিতে এসে পরে পৌঁছচ্ছে সেগুলো হচ্ছে অড নাম্বার জোন থেকে আসছে, মানে U1, U3, U5, U7 এইভাবে অড নাম্বার অফ জোনস থেকে আসছে। এখন আমরা কল্পনা করে নিলাম যে এই যে পি বিন্দুটা এখন যেখানে আছে, আমরা যদি পি বিন্দুর অবস্থানটা একটু যদি কমিয়ে দিই, অর্থাৎ P3 বলে আমরা একটা বিন্দু কল্পনা করছি, যে P3 বিন্দুটা ও এবং পি এর ঠিক মাঝে থাকবে, ও এবং পি এর ঠিক মাঝে থাকবে, মানে মোটামুটি এইরকম একটা জায়গাতে পি বিন্দুটা থাকবে, ঠিক মাঝামাঝি জায়গায়। এবং আমরা এখানে যেটা বলতে চেয়েছি যে এই যে পি বিন্দুর যে দূরত্বটা সেটা আমরা এখানে বলার চেষ্টা করেছি যে 1/3 দূরত্বে থাকবে। এই যে এখানে আবার দেখো যে অ্যাট এ ডিস্ট্যান্স যেটা বলা আছে যে b/3, অ্যাট এ ডিস্ট্যান্স b/3 এখানে বলা আছে যে P3 যে পয়েন্ট যেটা আছে সেটার b/3 দূরত্বে থাকবে ফ্রম দ্য জোন প্লেট থেকে b/3 দূরত্বে, অর্থাৎ ও এবং পি এর ঠিক মাঝামাঝি জায়গাতে সে থাকবে। Then the area of each half period zone with respect to P3 will now become pi lambda b/3। এখন বি এর অবস্থানটা আমরা যদি শিফট করে দিই, অর্থাৎ বিকে যদি আমরা 1/3 করে দিই, আমরা একটু আগেই পড়লাম যে এরিয়ার এক্সপ্রেশন হচ্ছে পাই ল্যামডা বি, তাহলে বি এর মান 1/3 হয়ে গেলে এরিয়ার মানও কিন্তু পাই ল্যামডা b/3 হয়ে যাবে, এরিয়াটা কমে যাচ্ছে। তাহলে প্রিভিয়াসলি যে এরিয়া ছিল এখন ওই জোনটার এরিয়া হয়ে যাবে 1/3, মানে আগের তুলনায় 1/3 হয়ে যাবে। Thus, each zone in this case can be assumed to contain 3 half period elements corresponding to P3। মানে বেসিক্যালি তাহলে আমরা এখন যদি জোন প্লেটটাকে যদি ভাবি, তাহলে P3 এর সঙ্গে যদি আমরা তুলনা যদি করি, তাহলে আমি বলতে পারি যে P3 এর সাপেক্ষে আগে যে একটা জোন যেটা ছিল সেই একটা জোনকেই আমরা 3টে হাফ পিরিয়ড এলিমেন্টসে কিন্তু ভেঙে নিতে পারি, কারণ যেহেতু এরিয়া অফ দ্য জোনসটা রিডিউস হয়ে গেছে। If the amplitudes due to these elements are represented by M1, M2, M3, আমরা ওই যে প্রথমের যে জোন যেটা ছিল সেই জোনটাকে আমরা 3টি ভাগে ভেঙে নিয়েছি, সমান 3টি ভাগে, M1, M2, M3। ভাঙার কারণটা তো অলরেডি এক্সপ্লেন করেছি যে যেহেতু আমরা বিকে b/3 করে দিয়েছি, একটা জোন এফেক্টিভলি 3টে জোনে ইকুয়াল এরিয়ার জোনে ভেঙে গেছে। এইবারে মানে আগের ক্ষেত্রে যদি ফার্স্ট জোনের অ্যাম্পলিটিউড যদি U1 যদি হতো, তাহলে এই U1টা 3টে এলিমেন্ট নিয়ে তৈরি হতো, M1, M2, M3। তেমনি একইভাবে U2 জোনটাও 3টে এলিমেন্ট নিয়ে তৈরি হতো, অর্থাৎ প্রত্যেকটা জোন 3টে করে এলিমেন্ট নিয়ে তৈরি হতো। যেহেতু আমরা বিকে 1/3 করে দিয়েছি, সেই জন্য এই কনসেপ্টটা আমরা নিয়ে আসছি। তাহলে কি হবে? তাহলে আমরা আরেকবার বলছি যে আমরা ধরে নিচ্ছি যে এই যে 1, 3, 5 এরকম অল্টারনেট জোনস থেকে লাইটটা এসে পড়ছে। আর আরেকটা ব্যাপার আমরা যেটা বলি যে এগেন সিমিলার টু হাফ পিরিয়ড জোন দেয়ার উইল বি এ ফেজ ডিফারেন্স অফ পাই বিটুইন দ্য সাকসেসিভ এলিমেন্টস।
যে দুটো সাকসেসিভ এলিমেন্টস যদি হয়, আগে যেমন আমরা বলছিলাম যে দুটো জনের মধ্যে পাই ফেজ ডিফারেন্স থাকবে λ/2 পাথ ডিফারেন্স এবং পাই ফেজ ডিফারেন্স থাকবে, একইভাবে দুটো এলিমেন্টের মধ্যেও কিন্তু অর্থাৎ M1 M2 M3 এই যে এলিমেন্টগুলো তাদের মধ্যেও কিন্তু পাই ফেজ ডিফারেন্স থাকবে। তাহলে যখন তাদের কন্ট্রিবিউশন যখন ভাববো, তাহলে M1 এর সাইন যদি প্লাস যদি বলি, M2 এর সাইনটা মাইনাস বলতে হবে, অর্থাৎ M1 মাইনাস M2 প্লাস M3 এরকমভাবে হবে। তাহলে আগে যেমন আমাদের যেটা ছিল যে ইউপি, অর্থাৎ যখন আমরা টোটাল এফেক্টটা যখন কনসিডার করছি, পি বিন্দুতে টোটাল এফেক্টটা কনসিডার করছি, তখন আমরা এইভাবে লিখেছিলাম যে 7.13 ইকুয়েশান এটা দেখানো হয়েছে। আমরা 7.13 ইকুয়েশানটা আরেকবার দেখাই, তাহলে এই ব্যাপারটা বুঝতে একটু সুবিধা হবে। 7.13 ইকুয়েশনে যেটা দেখানো হয়েছিল সেটা হচ্ছে যে আমরা কল্পনা করে নিয়েছিলাম যে অড নাম্বার জোন থেকে লাইটগুলো বেরোচ্ছে, ইভেন নাম্বার জোনে অবস্ট্রাক্ট হয়ে যাচ্ছে। তাহলে ইউপি সেক্ষেত্রে হয়েছিল U1 প্লাস U3 প্লাস U5 এভাবে অড কন্ট্রিবিউশন করে এইরকম একটা টার্ম এসেছিল। এইবার আমরা যদি এখন U1 U2কে আমরা কি করেছি, U1 U2কে আমরা এখন প্রত্যেকটাকে তিনটে এলিমেন্টে কিন্তু ভেঙে নিয়েছি। তাহলে U1 এর জায়গায় আমরা যেটা লিখছি সেটা হচ্ছে এরকম যে M1 মাইনাস M2 প্লাস M3। U3 জায়গায় আমরা যেটা লিখছি সেটা হচ্ছে এইটা। আবার U5 এর জায়গায় আমরা এইভাবে লিখলাম, মানে অল্টারনেট করে করে করছি অড অড নাম্বারে, 1 3 5 7 এইভাবে। এইবারে ঠিক আগের মতন আমরা যদি প্রসিড করি যে M2র যে ইন্টেন্সিটি যেটা আছে সেটা হচ্ছে M1 এবং M3-র অ্যাভারেজ যদি ধরে নিই, অর্থাৎ M1 মাইনাস M1 প্লাস M3/2, M2 জায়গায় লিখলাম। একইভাবে M7টাকে 8 এবং 9-এর অ্যাভারেজ করে নিলাম। M8টাকে M7 এবং M9-এর অ্যাভারেজ করে নিলাম। মানে ঠিক আগে যেভাবে ট্রিটমেন্ট আমরা করেছিলাম একই পদ্ধতিতে যদি অগ্রসর হই, তাহলে দেখা যাবে যে UP3 এর মানটা হচ্ছে হাফ অফ M1 প্লাস M3 প্লাস M7, এরকম ভ্যালুগুলো পাওয়া যাচ্ছে। এখন যেটা নোট করার বিষয় যেটা হলো, এই ইকুয়েশনটা আমরা আরেকবার ভালো করে দেখে নিই যে রাইট হ্যান্ড সাইডে কী পেয়েছি আমরা, হাফ অফ M1 প্লাস M3 প্লাস M7 প্লাস M9 এইভাবে। এখন যেটা নোট করার বিষয় সেটা হচ্ছে এই যে এমদের কথা বলা হয়েছে, মানে ইচ অফ দ্য অ্যাম্পলিটিউডস M1 M2 M3 ইটসেট্রা আর 1/3 অফ U1 U2 U3। তাহলে এই যে রাইট সাইডে আমরা যে ভ্যালু যেটা পাচ্ছি, এই এম টার্ম যেটা আছে এর ভ্যালু কিন্তু U1 এর সাপেক্ষে কিন্তু 1/3। তাহলে এই যে প্রত্যেকটার ভ্যালু কিন্তু U1 এর সাপেক্ষে কিন্তু 1/3 হয়ে যাচ্ছে, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। তাহলে যেটা দেখা যাবে, আমরা যদি ওই 7.13 এবং 7.25 এই দুটো ইকুয়েশনের রাইট সাইডটা যদি কম্পেয়ার করি, তখন আমরা যেটা বুঝতে পারবো যে উই ফাইন্ড দ্যাট দ্য ইন্টেন্সিটি রিচিং অ্যাট P3 ইজ সাফিসিয়েন্টলি লার্জ অবশ্যই, কারণ এখানে কোনো নেগেটিভ টার্ম নেই, বাট ইজ লেস দ্যান দ্যাট রিচিং অ্যাট পি। কিন্তু পিতে যেটা ইন্টেন্সিটি রিচ করবে তার থেকে কিন্তু কম হবে। কেন কম হবে? কারণ এই যে এম এর মানগুলো কিন্তু মানে ইউ এর সাপেক্ষে প্রত্যেকটা কিন্তু 1/3 করে রয়েছে। তাহলে যেটা বুঝতে পারছি যে আমরা হ্যাঁ সাফিসিয়েন্টলি ইন্টেন্সিটি পাচ্ছি, বাট সেটা কিন্তু পি এর থেকে কিন্তু কম হবে। দাস দ্য ইমেজ অফ এস ইজ অলসো ফর্মড অ্যাট P3। কিন্তু এই P3 পয়েন্ট যেটা ও এবং পি এর মাঝে ছিল, সেখানে ইমেজ কিন্তু অবশ্যই একটা ফর্ম হচ্ছে, যদিও তার ইন্টেন্সিটিটা পি বিন্দুর থেকে তুলনামূলকভাবে কম, বাট ইমেজ ফর্ম হচ্ছে এবং P3টাকে আমরা একটা ফোকাল পয়েন্ট হিসেবে কনসিডার করতে পারি, এবং এটাকে আমরা সেকেন্ড ফোকাল পয়েন্ট হিসেবে কনসিডার করলাম, যেহেতু 1/3 ডিস্টেন্সে রেখেছি। আমি আবার বলি, যে জোন প্লেটটার কথা আমরা বলেছি সেখানে আমরা ধরে নিয়েছি যে অড নাম্বার অফ জোন থেকে লাইটগুলো এসে পড়ছে, মানে 1 3 5 7 এই জোনগুলো থেকে। তাহলে আমরা বিকে B/3-তে রেখেছি, সেই জন্য F3 যেটা আমরা পেলাম, সেই F3 সমান যেটা হবে Rn² 3n λ। কেন 3n λ লিখেছি? তার কারণটা হচ্ছে যখন পি বিন্দু যখন ছিল তখন এফ এফের মান ছিল Rn² n λ। এখন যেহেতু B/3 দূরত্ব হয়ে গেছে, তাহলে এখন এফেক্টিভ ফোকাস দূরত্ব যেটা হবে F3, সেটাকে আমরা বলছি F3 সমান আমরা বলছি যে Rn² 3n λ। একইভাবে আমরা যদি 1/5 দূরত্বে যদি রাখতে পারতাম, 1/7 1/9, তাহলে এক একটা জায়গায় আমরা এক একটা ফোকাল পয়েন্ট পেতাম, এবং এই ফোকাল পয়েন্টগুলোর ভ্যালু যেটা হতো সেটা হচ্ছে Rn² 5n λ, Rn² 7n λ, Rn² 9n λ, এইভাবে। তাহলে একটা জোন প্লেটের মাল্টিপল ফোকাস থাকবে, মাল্টিপল ফোসাই থাকবে, যাদের মান হচ্ছে, আমরা প্রথম ফোকাসটা যদি F1 যদি বলি, F1 সমান যদি Rn² n λ হয়, তাহলে F3 সমান হবে Rn² 3n λ, F5 সমান হবে Rn² 5n λ, এবং F3 সমান হবে F1/3, F5 সমান হবে F1/5, এরকমভাবে। তাহলে
আমরা জোন প্লেটের যে মাল্টিপল ফোসাই সেই কনসেপ্টটা সম্বন্ধে আমরা আলোচনা করলাম। এইবারে আমরা জোন প্লেট এবং লেন্সের একটা তুলনা করব। ১ নাম্বার বিষয় যেটা হলো যে সিমিলার টু লেন্স এ জোন প্লেট ফর্মস অ্যান ইমেজ অফ অ্যান অবজেক্ট অন ইটস অ্যাক্সিস। তাহলে জোন প্লেটেও কিন্তু কনভেক্স লেন্সের মতন একটা ইমেজ তৈরি হচ্ছে অ্যাক্সিসের ওপরে। দ্য সেম সাইন কনভেনশন ইজ ইউজড, আমরা একই সাইন কনভেনশন ব্যবহার করছি। হোয়াইল রিপ্রেজেন্টিং দ্য ডিস্ট্যান্স অফ দ্য অবজেক্ট অ্যান্ড ইমেজ ইন বোথ দ্য কেসেস। মানে অবজেক্ট ডিস্ট্যান্স, ইমেজ ডিস্ট্যান্স যেভাবে আমরা লেন্সের ক্ষেত্রে যে কনভেনশন ব্যবহার করেছি সেই একই কনভেনশন আমরা এখানে ব্যবহার করছি। দ্য ফোকাল লেংথ ফর্মুলা ইন টার্মস অফ ডিস্ট্যান্স অফ অবজেক্ট অ্যান্ড ইমেজ ফর জোন প্লেট ইজ 1/b - 1/a ইজ ইকুয়াল টু 1/f। মানে আমরা যে লেন্স ফর্মুলার মতন জোন প্লেটের ক্ষেত্রে যে ফর্মুলাটা ডিরাইভ করেছি সেটা হচ্ছে 1/b - 1/a ইজ ইকুয়াল টু 1/f, যেখানে কনভেক্স লেন্সের জন্য আমরা ইউজ করেছিলাম 1/v - 1/u ইজ ইকুয়াল টু 1/f, এবং এই দুটো ফর্মুলা মোটামুটিভাবে কিন্তু আইডেন্টিক্যাল। ৩ নম্বর বিষয় যেটা হচ্ছে যে দ্য ইমেজ ডিউ টু এ কনভেক্স লেন্স ইজ মোর ইন্টেন্স অ্যাজ কম্পেয়ার টু দ্যাট ডিউ টু এ জোন প্লেট। জোন প্লেটের থেকে কিন্তু কনভেক্স লেন্সে ইমেজটা অনেক বেশি ইন্টেন্স হয়। চতুর্থ বিষয় যেটা হলো যে কনভেক্স লেন্সের যেটা ফোকাল লেন্থ সেটা হচ্ছে 1/f ইজ ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2, যেটা কিসের উপর ডিপেন্ড করে? এই যে মিউ যেটা আছে, মিউ হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, তাহলে ফোকাল লেন্থ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের উপরে ডিপেন্ড করে, কিন্তু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা ভ্যারিজ উইথ ওয়েভ লেংথ, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা আবার ওয়েভ লেংথের উপরে ডিপেন্ড করে। সুতরাং আমরা যেটা বলতে পারি যে কনভেক্স লেন্সের ক্ষেত্রে ফোকাল লেন্থ কিন্তু ওয়েভ লেংথ অফ লাইটের ক্ষেত্রে ডিপেন্ড করে। অ্যান্ড দ্য ফোকাল লেংথ অফ এ জোন প্লেট Fn ইজ ইকুয়াল টু Rn স্কোয়ার বাই n ল্যামডা। তাহলে দেখা যাচ্ছে যে জোন প্লেটের ক্ষেত্রে যে ফোকাল লেংথ যেটা আছে সেটাও কিন্তু ওয়েভ লেংথের উপরে ডিপেন্ড করছে। হেন্স বোথ এক্সিবিট ক্রোমাটিক অ্যাভারিয়েশন। তাহলে দুজনের ক্ষেত্রে কিন্তু ক্রোমাটিক অ্যাভারিয়েশন দেখা যাবে। ক্রোমাটিক অ্যাভারিয়েশন মানে হচ্ছে যে ল্যামডার মান চেঞ্জ হয়ে গেলে এই যে ফোকাস দূরত্বটা যেটা চেঞ্জ হয়ে যায়, এই কারণে যে ইমেজ যেটা তৈরি হচ্ছে সেই ইমেজটা অনেকটা কালার দেখা যায়, এই ঘটনাটাকে ক্রোমাটিক অ্যাভারিয়েশন বলা হচ্ছে। তাহলে দুটো ক্ষেত্রেই কিন্তু ক্রোমাটিক অ্যাভারিয়েশন দেখা যায়। দ্য ফোকাল লেংথ অফ এ জোন প্লেট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ওয়েভ লেংথ, যে এফ এর মানটা ল্যামডার সঙ্গে ইনভার্সলি ভ্যারি করছে। হেন্স রেড রেজ কাম টু ফোকাস অ্যাট এ স্মলার ডিস্ট্যান্স ফ্রম দ্য জোন প্লেট দ্যান ভায়োলেট রেজ, অর্থাৎ রেড রে এবং ভায়োলেট রে এই দুজনের ফোকাস দূরত্বটা আলাদা হবে। কেমনভাবে আলাদা হবে? রেড লেংথের ল্যামডার ভ্যালুটা কম, ভায়োলেট রেজ ল্যামডার ভ্যালুটা বেশি। সুতরাং এফ এন প্রপোর্শনাল টু 1/λ। তাহলে কি হচ্ছে যে হেন্স রেড রেজ কাম টু ফোকাস, ফোকাসের কাছে থাকে অ্যাট এ স্মলার ডিস্ট্যান্স ফ্রম দ্য জোন প্লেট দেন ভায়োলেট রেজ। এই হচ্ছে ব্যাপারটা। দ্য রিভার্স ইজ ট্রু ফর কনভেক্স লেন্স, কিন্তু কনভেক্স লেন্সে যেহেতু উল্টো ঘটনাটা ঘটছে, সেই কারণে মানে ল্যামডার যে রিলেশন যেটা আছে সেই ল্যামডার রিলেশনটা রিভার্স টাইপের হয়। দাস এফ ভি গ্রেটার দেন এফ আর ইন জোন প্লেট। তাহলে আমরা যদি এক কথায় যদি বলি যে ভায়োলেট লাইটের ফোকাস দূরত্ব রেড লাইটের থেকে বেশি হয়, কোথায় হয় না জোন প্লেটের ক্ষেত্রে এফ ভি গ্রেটার দেন এফ আর হয়, কিন্তু লেন্সের ক্ষেত্রে এফ ভি লেস দেন এফ আর হয়, অথবা এফ আর গ্রেটার দেন এফ ভি হয়। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে দ্য অর্ডার অফ কালার্স ইন ক্রোমাটিক অ্যাবেরেশন ইজ দেয়ার ফোর অপোজিট ইন টু কেসেস। এই যে ক্রোমাটিক অ্যাবেরেশনে যে কালারগুলো দেখা যাবে ফোকাসে, সেই কালারগুলো অর্ডারটা জোন প্লেট এবং লেন্সের ক্ষেত্রে অপোজিট হয়। তার কারণটা হচ্ছে ফোকাল লেংথের সঙ্গে ল্যামডার যে সম্পর্কটা, সেই সম্পর্কটা দুটো ফর্মুলাতে অপোজিট আছে। মানে ফিফথ যে কম্প্যারিজন সেটা হচ্ছে যে এই কনভেক্স লেন্স হ্যাজ ওয়ান ফোকাল লেংথ ফর এ ফিক্সড ওয়েভ লেংথ। আমরা যদি ওয়েভ লেংথটাকে যদি ফিক্সড করে দিই তখন কিন্তু কনভেক্স লেন্সের ক্ষেত্রে একটাই ফোকাল লেংথ হবে, ওয়েভ লেংথকে যদি ফিক্সড যদি করা হয়। হোয়াইল এ জোন প্লেট হ্যাজ এ নাম্বার অফ ফোসাই অ্যাট হুইচ দ্য ইমেজেস অফ ডিমিনিশিং ইন্টেন্সিটিস আর ফর্ম। কিন্তু জোন প্লেটের ক্ষেত্রে যদি আমরা দেখি যে সেই এফএনটা কিন্তু ল্যামডা ছাড়াও আরেকটা প্যারামিটারের উপরে ডিপেন্ড করে, সেটা হচ্ছে নাম্বার অফ দ্য জোনস এন। সুতরাং জোন প্লেটের ক্ষেত্রে কিন্তু মাল্টিপল ফোসাই অবশ্যই দেখা যাবে। ল্যামডার ডিপেন্ডেন্সিটা ছাড়াও যেহেতু এনের উপর ডিপেন্ডেন্সি আছে, তাই জোন প্লেটের ক্ষেত্রে কিন্তু মাল্টিপল ফোসাই দেখা যাবে যদিও আমরা ওয়েভ লেংথটাকে ফিক্সড করে দিই। তাহলে এগুলো হচ্ছে যে জোন প্লেট এবং কনভেক্স লেন্সের মধ্যে তুলনামূলক আচরণ। আশা করি যে এই লেকচারটা বোঝা গেছে। এই কন্টেন্ট আমরা নিয়েছিলাম উত্তরাখণ্ড ওপেন ইউনিভার্সিটির একটা স্টাডি মেটেরিয়াল থেকে। আর ফার্দার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমি ছাত্রদেরকে বলবো এই স্টাডি মেটেরিয়ালটা আরেকবার দেখে নিতে। আর এই লেকচার শোনার জন্য সবাইকে ধন্যবাদ।